নমস্কার। আজ আমরা উপস্থিত হয়েছি ট্রপিক্যাল স্কুল অফ মেডিসিনসে। কলকাতার যে কোনো রোগের সমস্যা ট্রপিক্যাল স্কুল অফ মেডিসিনস থেকে সমাধান করা হয়। ট্রপিক্যাল স্কুল অফ মেডিসিনসের প্যাথোলজি ডিপার্টমেন্টে আছেন প্রফেসর ডক্টর প্রণব কুমার ভট্টাচার্য। আমরা গত বছর থেকে যে মহামারীর সম্মুখীন হয়েছি, কোভিড-19 নোভেল করোনা ভাইরাস, কোভিড-19-এর এক প্রজাতি সার্স, তার এক ধরনের ভাইরাসের কিভাবে তাকে নিরাময় করা যায় সেই নিয়েও প্রফেসর ভট্টাচার্য রিসার্চ করেছেন এবং আজ ৩৮ বছরের কর্মজীবনের শেষ প্রান্তে এসে এবছর তিনি 4টি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। আমরা প্রফেসর ভট্টাচার্যর কাছ থেকে জেনে নেব তার যাত্রাপথের শুরুর ইতিহাস। নমস্কার স্যার। স্যার, আপনি প্যাথোলজিতে কিভাবে আসলেন? আমি প্রথমে যখন MBBS পাস করলাম মেডিকেল কলেজ থেকে, তারপরে আমি বেনারস হিন্দু ইউনিভার্সিটির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে MD মেডিসিন পেয়েছিলাম। কিন্তু আমার পারিবারিক অবস্থা ভালো ছিল না বলে আমি ওই MD জেনারেল মেডিসিন ছেড়ে দিয়ে আমি সার্ভিসে জয়েন করি, ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসে জয়েন করি ইন 1983-কে। এবং আমার প্রথম পোস্টিং হয় প্রথমে ব্যারাকপুর সাব ডিভিশনাল হসপিটালে অ্যাজ মেডিকেল অফিসার অর জেনারেল ডিউটি মেডিকেল অফিসার হিসেবে পোস্টিং হয়। তো সেইখানে আমি প্রায় 3 বছর সেখানে আমি ছিলাম, অর্থাৎ 83 থেকে 86 আমি ছিলাম। এর মধ্যে যেহেতু তখনকার দিনে নিয়ম ছিল যে নন CMD এরিয়াতে কাজ করলে পরে সার্ভিস থেকে তাকে টিআর দেওয়া হয়, কিন্তু যেহেতু ব্যারাকপুর সাব ডিভিশনাল হসপিটালটা নন CMD এরিয়ার মধ্যে ছিল না, সেই জন্য আমি চেষ্টা করি যাতে নন CMD এরিয়াতে যাওয়ার জন্য, একটা হেলথ সেন্টারে যাওয়ার জন্য। তো আমাকে ছোটো জাগুলিয়াতে চিফ মেডিকেল অফিসার নর্থ 24 পরগনা আমাকে ছোটো জাগুলিয়াতে পোস্টিং করে। কিন্তু 3 মাস ওখানে থাকার পরেই আমাকে আবার ব্যারাকপুর সাব ডিভিশনাল হসপিটালে ফেরত দেওয়া হয়। তখন আমি ন্যাশনাল মেডিকেল এক্সামিনেশন, তখন MNMS বলতো, MNMS পার্ট 1 পরীক্ষা তখন আমি দিই। MNMS পার্ট 1 পরীক্ষাতে আমি পাস করি। পাস করার পরে আমি চেয়েছিলাম যে মেডিসিনে আসার জন্যে, কারণ আমি অ্যাকচুয়ালি হাউস স্টাফ শিফট করেছিলাম প্রফেসর ডিরেক্টর রথীন রায়ের আন্ডারে অফ মেডিসিনে, এবং আমার ইচ্ছে ছিল যে হ্যাঁ আমি মেডিসিনেই MD করব। কিন্তু যেহেতু সার্ভিস ক্যান্ডিডেট হিসেবে আমার রুরাল করা ছিল না নন CMD এরিয়াতে, সেই জন্য আমি মেডিসিনে MD করার জন্য সার্ভিস ক্যান্ডিডেট হিসেবে এলিজিবল ছিলাম না। এদিকে MNMS হওয়ার পরে তখন একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরোয় যে নন ক্লিনিক্যাল সাবজেক্টে তারা বেসিক টিচার নিচ্ছে। তখনও ওটা ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসের আন্ডারেই ছিল। এরপরে আমি সেই পরীক্ষায় বসি এবং সেইখানে আমাকে জিজ্ঞেস করা হয়, আমাকে চয়েস দেওয়া হয় যে আমি আইদার ফার্মাকোলজি অথবা মাইক্রোবায়োলজি অথবা প্যাথোলজিতে আমি চয়েস পেতে পারি ইন্টারভিউ বোর্ডে। তা আমি সেখানে প্যাথোলজি চয়েস দিই এবং আমার পোস্টিং তখন হয় ন্যাশনাল মেডিকেল কলেজে। আমার পোস্টিং হয় অ্যাজ বেসিক টিচার বা ডেমনস্ট্রেটর অফ প্যাথোলজি হিসাবে। ছাত্র জীবনে আমি খুব ভালো ছেলে ছিলাম এবং আমার কেরিয়ার খুব ভালো কেরিয়ার ছিল ছাত্র জীবনে।
MBBS থেকে শুরু করে MD থেকে শুরু করে সব কিছুতেই। তো যাই হোক, তখন আমি চয়েস দিই যে আমি প্যাথোলজিতে জয়েন করব, এবং আমার পোস্টিং হয় ন্যাশনাল মেডিকেল কলেজে অ্যাজ ডেমনস্ট্রেটর হিসেবে। এবং তারপরের বছরই আমি জয়েন্ট এন্ট্রান্স ফর পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য ইউনিভার্সিটি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিত, JEE পরীক্ষা নিত, সেইখানে আমি প্রথম হই এবং আমি প্যাথোলজিতে MDর জন্য চান্স পাই। প্যাথোলজিতে আমি প্রফেসর সুবীর কুমার দত্ত তখন ইউনিভার্সিটি কলেজ অফ মেডিসিনে ছিলেন, সেইখানে আমি ইউনিভার্সিটি সুবীর দত্তর আন্ডারে অ্যাজ পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং হিসাবে উইথ ট্রেনিং রিজার্ভ টিআর নিয়ে আমি জয়েন করি, এবং ওখান থেকে আমি MD করি এবং MDতেও প্রথম স্থান পাই ইউনিভার্সিটি করে, এবং 89-এ আমি MD কমপ্লিট করি প্যাথোলজিতে। এরপরে MD প্যাথোলজি কমপ্লিট করার পরে আমাকে অন সুপি ডিউটিতে আমাকে পোস্টিং দেওয়া হয় PGতে, এবং তারপরে আমাকে ডেমনস্ট্রেটর হিসেবে পোস্ট MD ডেমনস্ট্রেটর হিসেবে আমাকে RG করে পোস্টিং দেওয়া হয়। সেইখানে আমি PhD করার জন্য নিজেকে এনরোলমেন্ট করি, যদিও আলটিমেটলি ফাইনালি আমার PhDটা কমপ্লিট হয়নি। তো সেইখানে থেকে আমি লেকচারার হিসেবে আমাকে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে আমাকে পোস্টিং করা হয় ইন 1993-তে। সেই থেকে আমার প্যাথোলজিতে আসা। এরপরে আমি আস্তে আস্তে 95-এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হই, 1997-এ আমাকে রিডার করে, 2000 এবং 1999-এ আমাকে বাঁকুড়া মেডিকেল কলেজে অ্যাজ রিডার হিসেবে এখান থেকে ট্রান্সফার করা হয়। বাঁকুড়া মেডিকেল কলেজে আমি 2002 পর্যন্ত থাকি, এবং 2002-এর পরে আমাকে PGতে আবার পোস্টিং করা হয় অ্যাজ অ্যাসোসিয়েট প্রফেসর। 2006-এ আমাকে পোস্টিং করা হয় অ্যাজ অ্যাডিশনাল প্রফেসর অফ প্যাথোলজি। আমি 2010 পর্যন্ত PGতে অ্যাডিশনাল প্রফেসর হিসেবে আমি কাজ করি। তারপরে আমাকে পোস্টিং করা হয় RIO-তে প্রফেসর অ্যান্ড হেড হিসেবে আমাকে পোস্টিং করা হয়। তারপরে আমাকে কল্যাণীতে পাঠানো হয়, কল্যাণী তখন নতুন মেডিকেল কলেজ হচ্ছে, কল্যাণীতে প্রফেসর অ্যান্ড হেড করে পাঠানো হয় কল্যাণী মেডিকেল কলেজে, কারণ তখন MCI এর ব্যাপার ছিল। সেইখান থেকে ওখানে মে মাসে পর্যন্ত আমি ওখানে প্রফেসর অ্যান্ড হেড হিসেবে কাজ করি। তারপরে আমাকে এই কলকাতা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে আবার প্যাথোলজিতে প্রফেসর অ্যান্ড হেড করে পাঠানো হয়। 2014 পর্যন্ত আমি এখানে প্রফেসর অ্যান্ড হেড ছিলাম, এবং বোর্ড অফ স্টাডিজ ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের সেক্রেটারি হিসাবে আমি কাজ করেছি। এখানে এসে আমি DCP অর্থাৎ ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল প্যাথোলজি আন্ডার মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া আমি শুরু করি, এবং এখান থেকে আমাকে 2014 সালে আমাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে প্রফেসর করে পাঠানো হয়, এবং 2015 সালে আবার আমাকে এখানে কলকাতা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনেই আমাকে আনা হয় অ্যাজ ডিটেলমেন্ট। 2020 নভেম্বর মাসে আমাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে আবার ফার্ম পোস্টিং করে এই কলকাতা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে অ্যাজ প্রফেসর হিসেবে। আপনার পথ চলাটা শুনলাম। এখন আমাদের যেটা মানে সারা বিশ্বের যেটা চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, নভেল করোনা ভাইরাস COVID-19, আপনি সেটা নিয়ে রিসার্চ করেছেন, ভ্যাকসিনও আবিষ্কার করেছেন। তো আমি আবিষ্কার করিনি, আমি একটা প্রপোজাল হ্যাঁ দিয়েছেন। ভ্যাকসিন যেটা সায়েন্সে বেরিয়েছিল, সায়েন্স বলে যে দ্যাট ইজ আমেরিকান অ্যাডভান্সমেন্ট AAS অ্যাসোসিয়েশন অফ আমেরিকান অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্সের দ্য সায়েন্স বলে যে পত্রিকাটা আছে, তাতে আমার 7খানা আর্টিকেল বেরিয়েছে অ্যাজ লেটার টু এডিটর হিসাবে।
তার মধ্যে একটা ছিল যে ডেন্ড্রাইটিক ভ্যাকসিন, ডেন্ড্রাইটিক্স এখন যেটা জনসনস অ্যান্ড জনসনস করছে সেটা হচ্ছে যে ডেন্ড্রাইটিক ভ্যাকসিন, ডেন্ড্রাইটিক সেল নিয়ে আমরা কারণ সার্স ভাইরাসটা যখনই পাস আপ করে বডিতে সেখানে ডেন্ড্রাইটিক সেল দিয়ে পাস আপ করে। তো সুতরাং আমার একটা প্রপোজাল ছিল যে হ্যাঁ ডেন্ড্রাইটিক সেলস ক্যান বি টেকেন অ্যাজ এ ভ্যাকসিন ফর দি পারপাস অফ দি ভ্যাকসিন। সেই হিসেবে আমি ওটাকে পাবলিশ করি এবং পাবলিশ করার আমার সায়েন্সের কোর্স এবং ব্রিটিশ মেডিকেল জার্নালে আমার মোটামুটি 5খানা ব্রিটিশ মেডিকেল জার্নালে এবং সায়েন্সের 6খানা আমার পাবলিকেশন হয়েছে অন সার্স কোভিড-19 নিয়ে। এবার আসবো, আপনি 4টে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, টোটাল 13টা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছি এই বছর লাস্টে ইয়ারেই 4টে পেয়েছেন। এবং 2021-এ আরেকটা জানুয়ারিতে আরেকটা পেয়েছি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। তো আপনার এই যে এত অ্যাওয়ার্ড পেয়েছেন বিভিন্ন সংস্থার কাছ থেকে, বিভিন্ন ইনস্টিটিউটের কাছ থেকে, কেমন লাগছে? অ্যাওয়ার্ড পেলে সবসময়ই ভালো লাগে। ছোটোবেলা থেকেই আমি অ্যাওয়ার্ড পেয়ে অভ্যস্ত এবং অ্যাওয়ার্ড পেলে সত্যিই ভালো লাগে। এবং পার্টিকুলারলি যখন আমার টিচার প্রফেসর সুবীর দত্ত আমাকে এনকারেজ করেন যে আমি আমার অ্যাওয়ার্ড পাওয়ার জন্যে, তখন আমার আরও ভালো লাগে। অ্যাওয়ার্ড সবসময়ই লোককে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, যে কোনো অ্যাওয়ার্ড যদি হয় সেটা সাহায্য করে। আমার টোটাল পাবলিকেশন প্রায় 322-এর কাছাকাছি পাবলিকেশনস আছে ইন ইন্টারন্যাশনাল জার্নাল, স্টার্টিং ফ্রম ব্রিটিশ মেডিকেল জার্নাল থেকে শুরু করে জামা জার্নাল আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে শুরু করে নেচার, সায়েন্স, তারপরে ব্রিটিশ মেডিকেল জার্নাল ওপিনিয়ন, তারপরে RSMBT, এরকম করে আমার টোটাল প্রায় 322 এখন পাবলিকেশনের নাম্বার আমার হয়েছে। সুতরাং সেই হিসেবে এটা সত্যিই আমার কাছে আমি অনেকটা নিজেকে মনে করি যে হ্যাঁ আমি কাজ করেছি, তার রেজাল্ট আমি পেয়েছি। এবং চাকরির শেষ প্রান্তে এসে, কর্মজীবনের শেষ প্রান্তে এসে শেষে এই যে একসাথে 4টে অ্যাওয়ার্ড, 4টে লাইফ টাইম, আগেও পেয়েছে লাইফ টাইম অ্যাওয়ার্ড, কিন্তু শেষ প্রান্তে এসে তখনও পেয়ে যাচ্ছেন, এটা তো আপনাকে আরও উদ্বুদ্ধ করবে যে ঠিক আছে রিটায়ার হয়ে গেল, তারপরও আপনাকে তো আরও উদ্বুদ্ধ করবে তার পরের জীবনের জন্য। অ্যাকচুয়ালি যে কোনো কাজ করতে গেলে একটা ল্যাবরেটরি দরকার লাগে। হ্যাঁ, আমার এখানে যে অ্যাডভান্স ল্যাবরেটরিটা আছে, সেই অ্যাডভান্স ল্যাবরেটরিটা রিটায়ারমেন্টের পরে সেই স্কোপটা পাবো বলে আমার মনে হয় না। যদি পাই তাহলে নিশ্চয়ই আমি কাজ করব। অ্যাকচুয়ালি এখান থেকে রিটায়ারমেন্ট হওয়ার পরে জেনারেলি মানুষ গিয়ে প্রাইভেটে জয়েন করে যদি কাজ করতে হয়, আইদার নিজের সংস্থা তৈরি করে, নিজের ল্যাবরেটরি তৈরি করে, অথবা কোনো ইনস্টিটিউটে, মেডিকেল কলেজে সে প্রাইভেটে জয়েন করে। তো সেট আপ ল্যাবরেটরি প্রাইভেট হাসপাতালগুলোতে তো বিজনেস ওরিয়েন্টেড, তো ন্যাচারালি সেইখানে রিসার্চ কাজ করার মতো জায়গাটা বা স্কোপটা খুবই কম থাকে। টপিক্যাল ইজ এ ভেরি গুড সাইট ফর ডুইং রিসার্চ ওয়ার্ক। মানে টপিক্যাল সবসময়ই ছিল, এখনও আছে, এবং এখান থেকে প্রচুর পাবলিকেশনস, বড় ভালো ভালো রিসার্চ হয়েছে, এখনও হচ্ছে। তো সেই জায়গাটা পাওয়া আফটার রিটায়ারমেন্ট ভীষণ কঠিন। তো এখনই আমি বলতে পারছি না যে ঠিক এক্স্যাক্টলি আমি কোন জায়গায় আফটার রিটায়ারমেন্ট আমি থাকবো, কারণ রিএমপ্লয়মেন্ট গভর্নমেন্ট দিতে চাইছেন। যদি রিএমপ্লয়মেন্ট পাই তাহলে হয়তো আমি এখানে আরও 1 বছর 2 বছর থেকে যেতে পারবো, তখন হয়তো আরও আমি কাজ করতে পারবো। কিন্তু যদি রিএমপ্লয়মেন্ট না পাওয়া যায় তাহলে হয়তো কোনো প্রাইভেট মেডিকেল কলেজগুলো যেগুলো আছে সেগুলো MBBS স্টুডেন্টের জন্যে, তাদের পড়াশোনার জন্য। খুব কম প্রাইভেট মেডিকেল কলেজে আছে যে পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে, MD লেভেলে বা DM লেভেলে সিট আছে।
সুতরাং কাজ করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে যে আপনাকে একটা থিসিস করতে হয়, থিসিস পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট থাকতে হয়, থিসিস করতে হয়, থিসিস করার সঙ্গে সঙ্গে আপনার পাবলিকেশন হয়। তো যদি আমার হাতে এমডি স্টুডেন্ট বা ডিসিপি স্টুডেন্ট নাই থাকে, আমি যদি নাই মানে ফার্দার যদি আমি রিএমপ্লয়মেন্ট না পাই, তাহলে এই যে লেভেলে আমি কাজগুলো করেছি সে লেভেলে কাজগুলো করা কঠিন দাঁড়িয়ে যাবে। শুধু পাবলিক সার্ভিস ফর প্যাথোলজি, হিস্টোপ্যাথোলজি বা সাইটোপ্যাথোলজি, সেটা দিয়ে তো আর বেসিক কাজ হয় না। আপনার গ্যাজেটস, ইনস্ট্রুমেন্টস, রিএজেন্টস সবই প্রয়োজন হয় ফর ডুইং রিসার্চ। একটা গুড ল্যাবরেটরি সেট আপ ল্যাবরেটরি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমরা প্রফেসর ডক্টর প্রণব কুমার ভট্টাচার্যর কর্মস্থল ট্রপিক্যাল স্কুল অফ মেডিসিনসে ওনার চেম্বারে আমরা আছি। ওনার সাথে, ওনার কাছ থেকে, ওনার পথ চলা থেকে আজ অবধি উনি কী কাজ করেছেন সব কিছু উনি আমাদের বললেন। এরপর দেখতে থাকুন ওনার অ্যাওয়ার্ডস, ওনার সম্মান, উনি কোথায় কোথায় গেছেন সেই সমস্ত কিছু দেখতে থাকুন পরের পর্বগুলোতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।